ওকে, সো আমাদের ইউনিট 2 ইলেকট্রিসিটি, দেন ইউনিট 6 ম্যাগনেটিজম, ইউনিট 5 সলিডস লিকুইডস এন্ড গ্যাসেস, ওই তিনটা রিভিশন করা শেষ 3 উইকে। এখন আমরা এই উইকের জন্য ওয়েভসটা কভার করব। ওকে, সো ওয়েভস কভার করার পর এই উইকের ফ্রাইডেতে ওয়েভস এর উপরে টেস্ট দেওয়া হবে। এইভাবে করে আমাদের আনটিল সবগুলি টপিকের রিভিশন শেষ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে করে চলবে। দেন after all the topics have been reviewed, then আমরা question paper related basically ক্লাসগুলো সব নেব। ওকে, so let's start. তো ইউনিট 3 ওয়েভস, এখানের মধ্যে কি কি আছে? চ্যাপ্টার টোটালি 4টা, সো এগুলো ওয়ার্কশিটস গুলো পেয়ে যাবে তোমরা আজকে রাতের মধ্যে। সো লেটস সি। ইন্ট্রোডাকশন। ওয়েভ কি জিনিস? A wave transfers energy from one place to another without transferring matter. তো তাহলে দুইটা জায়গা আন্ডারলাইন করে দেখছো, একটা হলো ওয়েভ কি করে, এনার্জি ট্রান্সফার করে, এন্ড উইদাউট ডুইং হোয়াট, উইদাউট ট্রান্সফারিং দ্য ম্যাটার। মানে সে কোন একটা মিডিয়ামের ভিতর দিয়ে যদি যায়ও, মিডিয়ামটা সামনে পিছে বা উপরে নিচে যে কোনো ভাবে মুভ করে আবার আগের জায়গায় চলে আসবে। ওয়েভটা পাস করে চলে যায়, কিন্তু মিডিয়ামটাকে সে কি করে না, ওভারঅল মুভ করায় না, সে যেখানে ছিল ওখানেই থেকে যায়, এমন টাইপের। ওকে, তো তাহলে ওয়েভকে আমরা নরমালি এমন ভাবে ডিফাইন করতাম যে ওয়েভস আর মিনস অফ ট্রান্সফারিং এনার্জি এন্ড ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট ট্রান্সফারিং ম্যাটার, এমন। এখন এখানের মধ্যে দেখো, এই যে আমাদের পাশাপাশি কতগুলো ওয়েভ আঁকা আছে, তাই না? তো এখানের মধ্যে জিনিসটা একটু এই ডায়াগ্রামে এঁকে দেখেন ফার্স্টে। দেখো, সো দিস ইজ আ ওয়েভ, দিস ইজ অ্যানাদার ওয়েভ, দিস ইজ অ্যানাদার ওয়েভ। এরকম প্রত্যেকটা এমন অ্যাডজাসেন্ট কয়েকটা ওয়েভ আঁকলাম, পাশাপাশি কয়েকটা এরকম ওয়েভ আঁকলাম, ঠিক আছে? নাও আমি যদি ওয়েভ গুলার সবগুলো যে ক্রেস্ট 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 ক্রেস্ট, এই সবগুলা ক্রেস্ট কে কানেক্ট করে যদি একটা লাইন ড্র করি, এই লাইনটা আমার কি বলবো? দিস লাইন উইল বি কল্ড আ ওয়েভ ফ্রন্ট। Again this one, this one, this one, this one, এই লাইনগুলি কানেক্ট করে যে আমরা লাইনটা পাবো, এটাকে কি বলবো? আরেকটা ওয়েভ ফ্রন্ট। দেন এইটা 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 এগুলোকে কানেক্ট করে আবার যে লাইনটা পাবো, এটা হবে আমাদের আরেকটা ওয়েভ ফ্রন্ট। তো ওয়েভ ফ্রন্টের ব্যাপারে আমরা আই হোপ সবাই জানি যে কি জিনিস। ওয়েভ ফ্রন্টস আর লাইনস কানেক্টিং অল দ্য সিমিলার পয়েন্টস ইন আ ওয়েভ। যে একটা ওয়েভের মধ্যে সবগুলা যে সিমিলার পয়েন্ট গুলো থাকে, ওগুলাকে কানেক্ট করে যে লাইনটা ড্র করা হয়, তাকে আমরা কি বলি? ওয়েভ ফ্রন্ট বলি। ওকে, আর ওয়েভটা যে ডিরেকশনে মুভ করে, যে ওয়েভটা এই ডিরেকশনে মুভ করতেছে, সো এই ডিরেকশন অফ মুভমেন্টটাকে আমরা একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলি রে। সো রেটা কি রিপ্রেজেন্ট করে? দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য ওয়েভ। তাহলে ওয়েভটা যে দিকে মুভ করে ওটাকে আমরা রে বলি। আর রে আর ওয়েভ ফ্রন্টের মধ্যে রিলেশনশিপ কেমন তানভীর? রে এন্ড ওয়েভ ফ্রন্ট আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক আছে? এই একটা রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের জেনে রাখা ভালো। ওকে, সো তাহলে ওয়েভ ফ্রন্টস এন্ড রেজ আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো এটা নিয়ে আমাদের পরে আমরা একটা কাজ পাবো। ওকে, সো ওয়েভ ফ্রন্ট কি জিনিস, রে কি জিনিস, এই জিনিসটা আমরা ছোট করে দেখে নিলাম, বিকজ এই ডায়াগ্রামের মধ্যে আঁকা আছে, দেখছো? এই যে পাশাপাশি এতগুলি ওয়েভ, এই যে পাশাপাশি এতগুলি ওয়েভ আঁকা। তো যে ব্লু কালার লাইন করে দেখো, তো ব্লু কালার লাইন গুলি কি? অল দা পয়েন্টস কানেক্টিং দা ক্রেস্ট। সো তাহলে ব্লু লাইন গুলি, এই ব্লু লাইনটা এই ক্রেস্ট গুলাকে কানেক্ট করলো, এই ব্লু লাইনটা এই ক্রেস্ট গুলাকে কানেক্ট করলো। আমরা কি জানি, একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের ডিসটেন্সটাকে আমরা কি বলি জোহা? the distance between two crests or distance between two troughs, ওটাকে আমরা কি বলি? wavelength বলি না? so this is called a wavelength. so তাহলে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের সেপারেশন কি হবে? ওয়ান ওয়েভলেন্থ সমান ডিসটেন্স। ওকে, তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। সো এখন এখানে ওয়েভ ফ্রন্টের ডেফিনেশনটা নিচেও লিখে দিয়েছে, কি জিনিস? A wave front is a line that connects points that are at the same distance from the source. So তাহলে সোর্স থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে এন্ড সেম ডিসপ্লেসমেন্ট, মানে কি
এই যে মনে করে এইটা হলো সোর্স, তো তাহলে সোর্সের থেকে এই ক্রেস্টটা এতটুকু দূরে, এই ক্রেস্ট এতটুকু দূরে, এই ক্রেস্ট এতটুকু দূরে, তো সবগুলো সেম ডিস্টেন্স দূরে থাকা ক্রেস্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা আমরা পাবো ওইটাকে আমরা কি বলবো, ওয়েভ ফ্রন্ট বলবো। দেন সেকেন্ড ওয়েভ ফ্রন্টের জন্য দেখো সবগুলি কি সোর্সের থেকে ইকুয়াল ডিস্টেন্স দূরে আছে, তো তার মানে ব্যাপারটা আমরা কেমন ভাবে ডিফাইন করি ওয়েভ ফ্রন্টটাকে, wave fronts are lines connecting all the points in a wave that are in a similar position and same distance away from the source. এটা ডেফিনেশন তোমাদের আসবে না, জাস্ট এটার কনসেপ্টটা আমাদের এখন বুঝে রাখা লাগে। ওকে, তো এই ওয়েভ ফ্রন্ট এন্ড ওয়েভের ডেফিনেশন এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ওয়েভ। সো লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ওয়েভ নিয়ে কি বলতেছে দেখি। Transverse wave এটা কি consists of particles that oscillate perpendicular to the direction of energy propagation. তো তার মানে ওয়েভ মুভ করতেছে from left to right or right to left, কিন্তু এই যে ব্লু কালার দিয়ে কি দেখাচ্ছে, direction of particle oscillation which is what, up and down, and the direction of particle oscillation is perpendicular, ঠিক আছে, the direction of particle oscillation is perpendicular to the direction of wave motion. সো এর জন্য এমন টাইপের ওয়েভ গুলাকে আমরা কি বলি, এমন টাইপের ওয়েভ গুলাকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। ওকে, and what about the longitudinal wave? The longitudinal waves move from মনে করো left to right দিলাম direction of movement, কিন্তু পার্টিকেল গুলা কি করবে, to and fro, যে একবার towards the direction একবার against the direction। তো তার মানে direction of wave motion আর direction of oscillation কি আছে এখানে, parallel to each other। তো এই কথাটাই বলতেছে এই জায়গায়, কি বলতেছে, longitudinal wave consists of particles that oscillate parallel to the direction of propagation of the wave. So তার মানে direction of wave movement and direction of particle oscillation they are parallel to each other, so এটাকে আমরা বলবো longitudinal। আর direction of wave motion আর direction of particle vibration যদি পারপেন্ডিকুলার হয় সো তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, ব্যবসায়ী মানুষ চলে আসছে, এতদিন ব্যবসা করতে যায় ক্লাস করতে পারে না, কি যে অবস্থা। না ভাইয়া, আর একটু এমনি বিজি ছিলাম। আচ্ছা, তো তাহলে এরপর আমরা দেখি যে ওয়েভকে আমরা ডিফাইন করার জন্য স্পেসিফিক কয়েকটা টার্মিনোলজি আমাদের জানতে হয়, যে অ্যামপ্লিটিউড কি জিনিস, ওয়েভলেন্থ কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, টাইম পিরিয়ড কি জিনিস। তো ডেফিনেশনস গুলো এখানের মধ্যে লেখা আছে সুন্দর করে, সো লেটস সি ওয়ান বাই ওয়ান। তো ওয়েভ প্রপার্টিজ, amplitude কি বলতেছে, the maximum displacement from the mean position. What does the mean position mean? mean position মানে হলো average position or equilibrium position. ওকে, এই যে ব্রোকেন লাইন দেওয়া আছে দেখছো, যে এই জায়গাটায় এই যে ব্রোকেন লাইনটা, এই যে ব্রোকেন লাইনটা, তো ব্রোকেন লাইনটা কি, দিস ইজ দা এভারেজ পজিশন আর মিন পজিশন। তো ব্রোকেন লাইনের থেকে ম্যাক্সিমাম কতটুকু উপরে আর ব্রোকেন লাইন থেকে ম্যাক্সিমাম কতটুকু নিচে ওয়েভটা যাচ্ছে, এখান থেকে আমরা কি পাই, we get the amplitude of the wave, যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, পজিটিভ ডিসপ্লেসমেন্টও হতে পারে, নেগেটিভ ডিসপ্লেসমেন্টও হতে পারে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। মেইন কাজটা কি, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। এখন ওয়েভলেন্থের ডেফিনেশনে একটা টার্ম চলে আসছে, এটা হলো এ লেভেলসে উঠে তোমরা বেসিক্যালি উঠে তোমরা আরো ডিটেইলস এই জিনিসটা শিখবা, যে ফেজ, যেটা থেকে কি স্টেজ অফ অসিলেশন, যে অসিলেশনের কোন স্টেজে আছে, কত পার্সেন্ট ওয়েভ কমপ্লিট হইছে, ওই ব্যাপারটা রিপ্রেজেন্ট করে। সো আমরা নরমালি যে জিনিসটা ও লেভেলস এর জন্য শিখে রাখবো কেমন, the distance between two consecutive points on a wave that are in phase, or such as between two crests and two troughs। তো তাহলে আমরা এখনের জন্য এই জিনিসটা শিখে রাখবো, যে ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স অর ট্রাফ থেকে ট্রাফের ডিসটেন্স, এই জিনিসগুলোকে আমরা কি বলবো, ওয়েভলেন্থ বলবো। ফেজের ব্যাপারগুলো এগুলো আমরা এএস এ উঠে তখন শিখবো, এএস এর ইউনিট 2 তে এই ফেজ রিলেটেড অনেক 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 ডিসকাশন আছে। সো এই জিনিসটা আমরা একটু বড় হওয়ার জন্য ওয়েট করব। ওকে, সো ফেজের ব্যাপারটা নিয়ে এখন আমাদের মাথা ঘামানোর দরকার নাই। সো হোয়াট উই নিড টু নো, wavelength is the length of a complete wave that is from a crest to the next crest or from a trough to the next trough। এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো,
ওয়েভলেন্থ বলবো। নাও এখানের মধ্যে দেখো আমাদের these are shown on a displacement versus distance graph। এই যে y axis এর displacement আর x axis এর কি distance। তো তাহলে x axis এর সেপারেশন থেকে পাবো ওয়েভলেন্থ, আর y axis এর যে উপরে নিচে যাবে এখান থেকে কি পাবো ডিসপ্লেসমেন্ট পাবো। নাও ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সিটা হলো the number of complete oscillations per second, মানে এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করে আর এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ পাস করতে পারে, এই জিনিসটাকে আমরা কি বলবো ফ্রিকোয়েন্সি। ওকে, টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড মানে হলো the time taken for one complete oscillation, যে টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সির সাথে এরকম একটা রিলেশনশিপ। কেমন? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো তাহলে এই রিলেশনশিপটা আমাদের কাজে আসবে অনেকগুলা ক্যালকুলেশনের মধ্যে। ঠিক আছে, তো এই ডেফিনেশনস গুলো নিয়ে, এই টার্মস গুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, নাও এই যে ওয়েভ ইকুয়েশনটা, যে আমরা যে স্পিড অফ আ ওয়েভ যে বের করে v ইজ ইকুয়াল টু f ল্যামডা, এটা কি এই ওয়েভলেন্থ আর টাইম পিরিয়ড থেকে আসে। কিভাবে দেখো, আমরা জানি যে যে কোনো কিছু স্পিড ইজ ইকুয়াল টু কি দা ডিসটেন্স কভারড ডিভাইডেড বাই দা টাইম টেকেন টু কভার দ্যাট ডিসটেন্স, রাইট? সো তাহলে একটা ওয়েভ, একটা কমপ্লিট ওয়েভলেন্থ সমান ডিসটেন্স কভার করলে কতটুকু ডিসটেন্স হয়? দা ডিসটেন্স ইজ ইকুয়াল টু ল্যামডা। আর একটা ওয়েভলেন্থ সমান ডিসটেন্স কভার করতে তার কতটুকু সময় লাগবে? যারা একটা ওয়েভলেন্থ সমান ডিসটেন্স কভার করতে তার টাইম পিরিয়ড সমান সময় লাগবে না? হ্যাঁ ভাইয়া। এখন এখানের মধ্যে দেখো আমরা এটাকে এমন লিখতে পারি ল্যামডা বাই টি, এটা তো আছে, সো এটা লিখলে কি একই হয় না? 1 বাই টাইম পিরিয়ড ইনটু ল্যামডা। তো এখন একটু আগে আমরা দেখে আসছিলাম যে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি, অর ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করলে কি আসে? 1 বাই টাইম পিরিয়ড লেখা যায় না তালিন? যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো এই যে এখানে যে 1 বাই টাইম পিরিয়ড আছে, এই জায়গায় আমরা কি সাবস্টিটিউট করে দিতে পারি? যে 1 বাই টাইম পিরিয়ডকে আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি। সো তাহলে the speed of a wave is equal to what? Frequency into wavelength। তো এটা একদম একটা সিম্পল ডেরাইভেশন, এটা নিয়ে কারো কোনো রকমের প্রবলেম থাকার কথা না। ওকে, নাও ওয়েভের যেসব প্রপার্টি গুলো, কেমন রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এইসব জিনিসগুলো ও লেভেলসে পড়বো। আগে ডিফ্র্যাকশনটাও ছিল ও লেভেলসে, কিন্তু এখন নতুন সিলেবাসে বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তো ডিফ্র্যাকশন আমরা বড় হলে শিখবো। তো বাকি দুইটা যেগুলো আছে কি কি জিনিস, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন, এই দুটা ব্যাপারে আমরা দেখে নেই কি বলতেছে। সো রিফ্লেকশন, নরমাল যে লাইনগুলা বা ডায়াগ্রামের জন্য যেসব কতগুলো পয়েন্ট লাগে তাদেরকে ডিফাইন করে রাখতেছে। নরমালটা কি? a line that is perpendicular to the plane, যে যেই প্লেনে রিফ্লেক্ট করবে ওই প্লেনের পারপেন্ডিকুলার যে লাইনটা ড্র করা হবে, দ্যাট উইল বি কল্ড নরমাল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এই যে ইনসিডেন্ট রে মানে যে রেটা আসতেছে প্লেনের দিকে, তো তাহলে ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, দ্যাট উইল বি কল্ড অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্লেক্টেড রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এখন আমাদের একটা ল অফ রিফ্লেকশন আছে, একটা না অ্যাকচুয়ালি দুইটা ল। তো একটা হলো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু হোয়াট? দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা তো একটা জিনিস। আরেকটা আছে যেটা কি বলে, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড রে এন্ড দ্য নরমাল অল লাই অন দ্য সেম প্লেন। ওই জিনিসটা আমাদের আলাদা করে লেখা হয় না, এটা আমরা জাস্ট অ্যাজিউম করে রাখি যে কি, তুমি হরাইজন্টালি একটা রে এমিট করলা, এটা রিফ্লেকশনটা তো হরাইজন্টাল ডিরেকশনেই আসবে, তাই না? তুমি ভার্টিক্যালি একটা ওয়েভ এমিট করলা, সো তাহলে ওই ওয়েভের রিফ্লেকশনটা কি আসবে? ভার্টিক্যাল ডিরেকশনেই আসবে। সো এর জন্য বলে প্লেন। প্লেন মানে কি? প্লেন মানে ওই যে আমাদের আকাশে উড়ে ওরকম প্লেন না। প্লেন আমাদের 3 ডাইমেনশনাল প্লেন তো তোমরা চিনো, তাই না? যে আমাদের নরমালি তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, কিন্তু 3 ডাইমেনশনাল যদি আঁকতে চাই তো তখন আমরা কেমন ভাবে রিপ্রেজেন্ট করি? এরকম রিপ্রেজেন্ট করি না, যে এক্স ওয়াই এন্ড সি। তো তাহলে এরকম। তো তাহলে আসলে আমাদের
প্লেন গুলা কি হরাইজন্টাল প্লেনে থাকে এক্স এন্ড ওয়াই, আর ভার্টিক্যাল প্লেনে থাকে জেড প্লেন। ওকে, সো এই 3 ডাইমেনশনের এইসব ব্যাপারগুলো তোমরা ম্যাথসে অল্প একটু কয়েকটা কাজ করে থাকতে পারো। এখন আমাদের ফিজিক্সে এত বেশি লাগবে না, জাস্ট আমি প্লেন মানে কি জিনিস ওই জিনিসটা একটু ক্লিয়ার আপ করে নিলাম, যে প্লেনটা কি হরাইজন্টাল প্লেন নাকি ভার্টিক্যাল প্লেন। তো ওই প্লেন গুলাকে কি বলা হয়, যে প্লেনে রিফ্লেকশন হবে ওই প্লেনে কি হবে, ইনসিডেন্ট রেট আসবে। যে হরাইজন্টালি একটা ইনসিডেন্ট রে আসছে, ওটার রিফ্লেকশনটা হরাইজন্টালি আসবে। ভার্টিক্যালি একটা ইনসিডেন্ট রে আসলে রিফ্লেকশনটা কি হবে, ভার্টিক্যাল ডিরেকশনেই হবে। ওকে, এমন হলো ব্যাপার। নাও রিফ্র্যাকশন, এই যে এখানের জন্য দেখো এই জিনিসটা খুবই খুবই ইন্টারেস্টিং। কেমন জিনিস, when a wave travels from one medium into another the wavelength changes। কেন ওয়েভলেন্থ চেঞ্জ হবে, রিফ্র্যাকশনের সময় যে আমাদের স্পিড অফ আ ওয়েভ, এই ফর্মুলা আমরা মাত্র বের করে আসলাম না ফারান। সো এখন v is equal to f lambda, that's right। তো এখন এখানের মধ্যে কাজটা কি, ডিউরিং রিফ্র্যাকশন ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট। যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, যে একবার একটা ওয়েভ এমিট করে দেওয়ার পর তার ফ্রিকোয়েন্সির মধ্যে চেঞ্জ আসে না। ওকে, তো তাহলে এই কথাটাই যে এখানের মধ্যে লিখে রাখছে, দ্য ফ্রিকোয়েন্সি রিমেইনস কনস্ট্যান্ট। তো তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। তো এখন যে মিডিয়ামের ডেনসিটি বেশি, সরি যে মিডিয়ামের ডেনসিটি বেশি, মোর ডেন্স মিডিয়াম দিয়ে তুমি কি বেশি স্পিডে মুভ করতে পারবা নাকি কম স্পিডে মুভ করতে পারবা ফারান? ডেনসিটি যদি বেশি হয় তুমি কি ওই মিডিয়াম দিয়ে বেশি স্পিডে মুভ করতে পারবা আর কম? আচ্ছা, ডেনসিটি যদি বেশি হয় আসলে আমাদের ভেলোসিটিটা কমে যাবে, বুঝছো ফারান? দেখো আমরা কি করি, আমরা যে নরমালি এয়ারে যে মুভ ডেনসিটি করি, কি একটা জিনিসের থিকনেস বুঝাইতেছে না? মানে থিকনেস কত, না, ডেনসিটি মানে কত না পরে ডেন্স? আসলাম। ওই তো ডেনসিটি মানে তো কত ডেন্সি বুঝাবে। ডেনসিটি আমরা কি পরে আসলাম লাস্ট দিন যে পরীক্ষা দিলা, ডেনসিটির ডেফিনেশন কি ছিল, মাস পার ইউনিট ভলিউম, যে একটা সার্টেন ভলিউমে কতটুকু মাস মাস। পার ইউনিট ভলিউম। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ডেনসিটি মানে হলো কত ঘন, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে ফ্রিকোয়েন্সি হলো কনস্ট্যান্ট। তো এখন ফারান যেটা বলতেছিলাম, তো আমরা কি করি নরমালি এয়ার এর মধ্যে মুভ করে হাঁটি দৌড়াই যা ইচ্ছা করি। এখন তুমি সেম কাজ তুমি পানির মধ্যে কি সেম স্পিডে মুভ করতে পারবা যেটা তুমি এয়ার এর মধ্যে পারো? তো তাহলে পানিতে কি হয়, আমাদের স্পিডটা বেড়ে যায় নাকি কমে যায়? কমে যায়। তাহলে পানিতে আমাদের স্পিডটা কমে যায়। ভেরি গুড। তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেস ডেন্স মিডিয়াম ছিল এয়ার, তো এয়ারে আমরা বেশি স্পিডে মুভ করতে পারতাম। আর মোর ডেন্স মিডিয়াম হলো ওয়াটার, যে এয়ারের তুলনায় ওয়াটার তো আরেকটু বেশি ডেন্স, তো তখন কি হয়, ওয়াটারের মধ্যে আমাদের স্পিডটা কমে যায়। তো এইরকম ওয়েভের জন্য কি হবে, লেস ডেন্স মিডিয়ামে তার স্পিড থাকবে বেশি, আর মোর ডেন্স মিডিয়ামে তার স্পিডটা কমে যাবে, বুঝছো ফারান? তো তাহলে স্পিডটা কমে গেল। এখন ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, তো ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট হয় স্পিড কমে গেলে ওয়েভলেন্থটা কি করবে, বাড়বে নাকি কমবে? In order to keep the frequency constant, velocity যদি কমে যায় ওয়েভলেন্থ তো কমে যাবে, ভেলোসিটি যদি বেড়ে যায় ওয়েভলেন্থ তো কি হবে, বেড়ে যাবে। এমন হলো ব্যাপার। তো এই যে বলতেছে এটা কি, the speed changes in proportion to the wavelength। কেন in proportion to the wavelength, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট না, তো ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট হয় স্পিড বাড়লে ওয়েভলেন্থ বাড়বে, স্পিড কমলে ওয়েভলেন্থ কমবে, অর ভাইস ভার্সা। ব্যাপারটাকে বুঝতে পারতেছো সবাই কি বললাম? জোহা বুঝতে পারতেছো? এখন এখানের জন্য কি বলতেছে দেখো, the direction of wave propagation changes, মানে যেদিকে ওয়েভটা মুভ করতেছিল ডিরেকশনটা চেঞ্জ হয়, unless the wave enters the second medium at right angle। তো ওই ব্যাপারটা আমরা আসবো, যে 90 ডিগ্রিতে যদি বাউন্ডারিতে হিট করে তাহলে কি হয়, কোন রকমের বেন্ডিং হয় না। ওকে, এখন এখানের মধ্যে কাজটা দেখো, যে if the speed decreases the wave bends towards the normal and vice versa। তো এই ব্যাপারটা কেন,
যে আমরা কি জানি, এই জিনিসটা কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে দাঁড়াও। লেস ডেন্স টু মোর ডেন্স, আর এখানে মোর ডেন্স টু লেস ডেন্স। এইখানের জন্য বলো, কে বলবা? তানভীর বলো। যে ফার্স্টে ছিল লেস ডেন্স মিডিয়ামে, পরে গেছে মোর ডেন্স মিডিয়ামে। এখন বেন্ডিংটা কোন দিকে হবে, টুয়ার্ডস দ্য নরমাল নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল? টুয়ার্ডস দ্য নরমাল। এখন এই জিনিসটা কেন হয়? এন্ড এইটার জন্য সেম টাইপের কোয়েশ্চেন। কি জিনিস? মোর ডেন্স মিডিয়াম থেকে এবার লেস ডেন্সে যাবে। সরি, এখন এই আসলো ওয়েভটা। তো এখন মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে পরে তখন কি হবে, টুয়ার্ডস দ্য নরমাল যাবে নাকি অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল? এখানে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। এখন এই ব্যাপারটা কেন হয় বলতে পারবা ফারান? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কাজ আছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য যে মোর ডেন্স থেকে লেস ডেন্সে আসলে টুয়ার্ডস দ্য নরমাল যাবে, কি বলে, সরি, মোর ডেন্স থেকে লেস ডেন্সে আসলে অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল যাবে। কিন্তু রিজনটা কি বলতে পারবা? রিজনটা আমাদের একটু আগে যে অ্যানিমেশনটা দেখতেছিলাম ওখানে মধ্যে আছে, বুঝছো? এই ব্যাপারটা কেমন খেয়াল করো। এই যে এখানের মধ্যে দেখো রেটা কি হবে, এগুলো তো ওয়েভ ফ্রন্ট। সো এই হলো রে, তো এইটা ছিল আমাদের নরমালটা। এখন দেখো লেস ডেন্স থেকে যখন নাকি মোর ডেন্সে গেছে তখন কি করলো, টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করছে, তাই না? তো এখন টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করলো কেন? বিকজ খেয়াল করো, প্রথমে যে ব্লু কালার মিডিয়ামটাতে আছে, ব্লু কালার মিডিয়ামটাতে কি ওয়েভের স্পিডটা বেশি। যে ব্লু কালার মিডিয়ামটা হলো লেস ডেন্স মিডিয়াম, ওকে। আর এই গ্রিনিশ যে একটা শ্যাওলা কালার যেটা, এই জিনিসটা হলো আমাদের মোর ডেন্স মিডিয়াম। এখন দেখো ব্যাপারটা কি হচ্ছে, লেস ডেন্স মিডিয়ামে তো বেশি স্পিডে মুভ করতে পারে ওয়েভ, নাকি সামিরা? লেস ডেন্স স্পিডে ওয়েভটা বেশি স্পিডে মুভ করতে পারে। সো তখন কি ওয়েভ ফ্রন্ট গুলা পার ইউনিট টাইমে কি করতেছে, বেশি করে ডিসটেন্স কভার করতেছে। কিন্তু এই যে যখন নাকি সে কি করে, এই বাউন্ডারিতে হিট করলে, যে এই যে বাউন্ডারিটা না, এই বাউন্ডারিতে যখন নাকি হিট করলো তখন দেখো কি হচ্ছে, যে ওয়েভের এই যে ওয়েভ ফ্রন্টের যেই পার্টটুকু কি করলো, এই যে এই নিচের পার্টটুকু কি আগে মিডিয়ামটা চেঞ্জ করতেছে না তানভীর? the lower part of the wavefront is changing the medium first, আর আপার পার্টটা পরে করতেছে। তো এখন দেখো লোয়ার পার্ট অফ দা ওয়েভফ্রন্ট যখন নাকি কি করলো, লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে আসছে, তখন কি হয়েছে, লোয়ার পার্ট অফ দা ওয়েভফ্রন্ট সে স্লো ডাউন করে যায় না? তো তাহলে ওয়েভফ্রন্টের লোয়ার পার্টটা স্লো ডাউন করে সে কম ডিসটেন্স মুভ করে, কিন্তু আপার পার্টটা সে কি থাকে, আগের স্পিডেই থাকে। সরি, তাহলে এখানের মধ্যে কাজগুলা কি, ওয়েভটা এরকম করে কি হয়ে যাচ্ছে, আপার পার্টে যে পার্টটা এখনো মিডিয়াম চেঞ্জ করে নাই সে বেশি স্পিডে মুভ করতেছে, আর লোয়ার পার্টে যে নাকি মোর ডেন্স মিডিয়ামে চলে গেছে তার কি হয়ে গেল, স্পিডটা কমে গেল। তো এই যে স্পিডটা কমে গেছে, তো এর জন্য ওয়েভ ফ্রন্টটা কি হয়ে গেল, ডিস্টর্ট হয়ে গেছে না, বাঁকায় গেছে না? তো এই যে ওয়েভটা এরকম বাঁকায় গেল, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, ওয়েভ ফ্রন্ট আর রে তো অলওয়েজ কি থাকে, পারপেন্ডিকুলার থাকে। তো যখন নাকি এরকম তুমি রে ডায়াগ্রামটা আঁকবা তখন কি দেখবা, যখন নাকি এরকম লেস ডেন্স থেকে মোর ডেন্সে গেল, সো তখন কি হলো, the wave fronts bend in such a way that the ray bends towards the normal of the boundary. ব্যাপারটাকে বুঝতে পারলা তানভীর কি বললাম, যে এখানে যে স্পিড চেঞ্জের জন্য ওয়েভ ফ্রন্টের কিছু পার্ট বেশি স্পিড, কিছু পার্ট কম স্পিডে মুভ করে, সো এর জন্য ওয়েভ ফ্রন্টটা বেন্ড হয়ে যায়। এন্ড এই বেন্ডিং এর জন্য তখন আমরা কি দেখি, দেখি যে ওয়েভটা কি করতেছে, টুয়ার্ডস দ্য নরমাল অর অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড করতেছে। বাকি সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? এই জিনিসটা তো তোমাদের ক্লাসে মনে হয় একবার দেখানো হয়েছিল, তাই না? ওকে, তো এটা গেল আমাদের রিফ্র্যাকশন।
না ডপলার ইফেক্ট। ইয়েস, ওই জিনিসটা যে হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি লোয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে যদি হায়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের দিকে যায়, সো তখন টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করবে। এন্ড ওইটা রিজনটাই হলো স্পিড চেঞ্জ এন্ড বেন্ডিং। ওকে পারান? আচ্ছা, সো এখন ডপলার ইফেক্টের এখানে ব্যাপারটা কি বলতেছে দেখো। when a wave source moves towards an observer, the wavefronts get bunched together, যে কাছাকাছি চলে আসে, causing the wavelength to decrease। তো যেই দিকে মুভ করতেছে ওইদিকে ওয়েভফ্রন্ট গুলা কাছাকাছি চলে আসে, মানে ওয়েভফ্রন্ট আর ওয়েভফ্রন্টের মধ্যে ডিসটেন্স কমে যায়। আর আমরা একটু আগে কি বলছিলাম? আমরা একটু আগে বলছিলাম যে ওয়েভফ্রন্ট আর ওয়েভফ্রন্টের মধ্যে ডিসটেন্সটাকে আমরা কি বলি? ওয়েভফ্রন্ট আর ওয়েভফ্রন্টের ডিসটেন্সটাকে ওয়েভলেন্থ বলি। সো when the wavefronts bunch together, সো তখন কি হয়ে যায়? ওয়েভলেন্থ কমে যায়। আর উল্টা কাজটা হবে কখন? যেখান থেকে দূরে সরে যাচ্ছে। সো যদি দূরে সরে আসে তো তখন কি হবে? the wavefronts will get stretched, যে দূরে দূরে সরে যাবে, তো ওয়েভফ্রন্ট গুলো স্ট্রেচ আউট হয়ে গেল, তখন কি ডিসটেন্স বেড়ে গেল ওয়েভফ্রন্টের মধ্যে, মানে তো ওখানে কি হয়েছে? ফ্রিকোয়েন্সি কমে গেছে, এমন টাইপের ব্যাপার। তো এই যে এখানের মধ্যে কাজটা কি? the wavefronts get bunched together, সো তখন ওয়েভলেন্থ কমে যায়, thus frequency increases। তো এই যে এই পার্টটা সামনের যে পোর্শনটা, ওখানের মধ্যে ওয়েভফ্রন্ট গুলা কাছাকাছি চলে আসছে, সো সামনের দিকে ওয়েভলেন্থ ছোট, পিছের দিকে ওয়েভলেন্থ বড়, এমন টাইপের ব্যাপার। তো এখন বলতেছে the opposite happens when the source move away from the observer। তো এখন দেখো এখানে কিন্তু দুইটা মানুষ দেওয়া আছে না, দুইটা মানুষের উপরে কিন্তু ফ্রিকোয়েন্সি দেখো ভ্যালু আসে। যখন নাকি টুয়ার্ডস দ্য অবজারভার মুভ করতেছে দেখো, তখন তার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, দেন দূরে সরে গেলে তার ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো এমন টাইপের ব্যাপার। তো ডপলার ইফেক্টের এই জিনিসগুলো তো আমরা আগে থেকে জানি যে কি হয়, টুয়ার্ডস দ্য অবজারভার মুভ করলে পরে ওয়েভলেন্থ কি হয়ে যাবে? কমে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আর উল্টাটা হবে যদি কি হয়? অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার চলে যায়, তাই তো? তো ডপলার ইফেক্টের এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ডপলার ইফেক্ট বেসিক্যালি আমাদের ডেফিনেশনটা কেমন ছিল? যে ইট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ অফ আ ওয়েভ when there is a relative motion between the source and the observer, তাই তো? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, আমরা রেড শিফট কাকে বলি, ব্লু শিফট কাকে বলি? সামিরা মনে আছে রেড শিফট কোনটা ছিল এন্ড ব্লু শিফট কোনটা ছিল? যখন নাকি এক্স্যাক্টলি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য অবজারভার এর সময়, মুভিং অ্যাওয়ে তখন হবে রেড শিফট, আর মুভিং টুয়ার্ডস যদি হয় তো তখন হবে ব্লু শিফট। ওকে, মুভিং টুয়ার্ডস যেখানে, ওখানে হবে ব্লু শিফট। মুভিং অ্যাওয়ে সময় ওয়েভলেন্থ বেড়ে যায়, ফ্রিকোয়েন্সি কমে যায়। আর মুভিং টুয়ার্ডস এর সময় ওয়েভলেন্থ কমে যায়, ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, এরকম। এগুলা তো মনে থাকা লাগবে সামিরা, এগুলা তো স্ট্যান্ডার্ড 8 এও তোমরা পড়ছিলা, তাই না? স্ট্যান্ডার্ড 8 এ পড়ছো। তো এখন এখানের মধ্যে আমরা রিভিশনের মধ্যে আরেকবার দেখে নিলাম, এটা আমাদের অ্যাস্ট্রোফিজিক্স এও আবার আসবে। ঠিক আছে, এখন মনে পড়ছে সামিরা? ওকে, নাও দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটা কি আমাদের একটা ফ্যামিলি অফ ওয়েভ, যাকে আমরা ওরকম নিজেদের কনভিনিয়েন্স ওয়াইজ ডিভাইড করে নিছি 7 ভাগে। তো তখন ওখানের মধ্যে কি হবে? এখানে আমাদের 7টা আলাদা আলাদা ওয়েভ। ওগুলা কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে। ওকে, তো এখানের মধ্যে বলতেছে এটা কি? দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ আ কালেকশন অফ ওয়েভস উইথ দ্য ফলোইং প্রপার্টিজ। কি কি? দে আর অল ট্রান্সভার্স, they all can travel in vacuum at the speed of light, যেটা কত? 3 into 10 to the power 8 meter per second। আর আরেকটা কি? they all can be reflected and refracted। ওকে, তো তাহলে এই প্রপার্টি গুলি কার? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভদের কি লাগে না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভদের কিন্তু কোনো মিডিয়াম লাগে না মুভ করতে, তারা কি করতে পারে?
কোন রকমের মিডিয়াম ছাড়া মানে ভ্যাকুয়াম দিয়ে বা ফ্রি স্পেস দিয়েও তারা কি করতে পারবে, they can travel at the speed of light, which is what, 3 into 10 to the power 8 meter per second. তো আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের জন্য যেমন টাইপের কোয়েশ্চেন গুলো আসে তোমরা অলরেডি জানো যে আমাদের কি 7টা ওয়েভের যেই সিরিয়ালটা আছে ওই সিরিয়াল ওয়াইজ আমাদের মনে রাখা লাগবে, এন্ড তাদের প্যাটার্নটা কি, যে রেডিও ওয়েভ থেকে যত গামার দিকে যাব তত কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভলেন্থ কমবে, আর উল্টা দিকে গেলে পরে উল্টাটা কি হবে, গামা রেডিয়েশনের থেকে যত রেডিওর দিকে যাব তত ফ্রিকোয়েন্সি কমবে আর ওয়েভলেন্থ বাড়বে। ওকে, তো এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়েভের আলাদা আলাদা নিজস্ব ইউজ আছে। ওকে, রেডিও ওয়েভ হ্যাজ সাম ইউজফুল প্রপার্টিজ, মাইক্রোওয়েভস এরও কতগুলি ইউজফুল প্রপার্টি আছে, ইনফ্রারেড এরও কতগুলি ইউজফুল প্রপার্টি আছে, এরকম যতগুলি 7টা ওয়েভ বলছে না, এই 7টা ওয়েভের 7টারই কি থাকবে, ইউজফুলনেস আছে, কিন্তু তাদের ম্যাক্সিমাম ওয়েভেরই কি আছে, ইউজফুলনেস এর সাথে করেসপন্ডিং কতগুলি হার্মফুল ইফেক্টও থাকে। সো যেগুলো হার্মফুল ইফেক্ট আছে হার্মফুল ইফেক্ট গুলো জানতে হবে, এন্ড এই হার্মফুল ইফেক্ট গুলা কিভাবে করে ট্যাকেল করা যায়, যে হাউ টু অ্যাকচুয়ালি অ্যাভয়েড গেটিং হার্মড বাই দিস ওয়েভস। তো তাহলে ওই অ্যাভয়েড করার প্রসিডিওরটা আমাদের জেনে রাখা লাগবে। তো এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। সো রেডিও ওয়েভস, এই টিপিক্যাল ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ এগুলা মনে রাখলে ভালো, না মনে রাখলেও কোনো সমস্যা নেই, এগুলো আমাদের আসবে না, জাস্ট এটা জেনে রাখলে এমনিতে কাজে আসে পরে বড় হইলে। তো এখন রেডিও ওয়েভের সোর্স গুলা কি, রেডিও ট্রান্সমিটার আর টিভি ট্রান্সমিটার। এখানে আমাদের কি করা হয়, ডিটেক্টর কে ডিটেক্ট করতে পারে, রেডিও আর টিভি অ্যান্টেনা, এরিয়াল মানে অ্যান্টেনা আর কি। তো এগুলা দিয়ে কি করা যায়, রেডিও ওয়েভ ডিটেক্ট করা যায়। ইউজ গুলা কি, লং, মিডিয়াম এন্ড শর্ট ওয়েভ রেডিও, দেন ইউএইচএফ, যে টিভিতে আমাদের কতগুলো ডিশ লাইন আসে যেগুলো কি ইউএইচএফ চ্যানেল, ওগুলাতে কি দিয়ে ট্রান্সমিট করা হয়, রেডিও ওয়েভ দিয়ে ট্রান্সমিট করা হয়। ওকে, দেন মাইক্রোওয়েভের সোর্স গুলা কি, মাইক্রোওয়েভ ট্রান্সমিটারস এন্ড ওভেলস। কি দিয়ে ডিটেক্ট করা যায়, মাইক্রোওয়েভ রিসিভার দিয়ে। কাজগুলি কি, মোবাইল ফোনে ইউজ করা যায়, স্যাটেলাইট কমিউনিকেশনে ইউজ করা যায়, কুকিং এর পারপাসে ইউজ করা যায়। ইনফ্রারেড ওয়েভের সোর্স কি, যে কোনো হট অবজেক্ট, ইভেন আমরাও কি, উই আর অলসো আ সোর্স অফ ইনফ্রারেড, যা আমাদের বডি থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কি হবে, হিট এনার্জি রিলিজ হয় ইন দ্য ফর্ম অফ ইনফ্রারেড রেডিয়েশন। তো এখন এগুলা ডিটেক্টর কি, স্কিন, যে আমাদের স্কিনের উপরে ইনফ্রারেড পড়লে তখন আমাদের গরম লাগে, তখন আমরা ওই জিনিসটাকে কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। দেন ব্ল্যাক এন্ড থার্মোমিটার, যে কোনো ব্ল্যাক কালার করে রাখলে সে কি হয়, অনেক ভালো অ্যাবজর্বার অফ ওয়েভ হয় না, অনেক ভালো অ্যাবজর্বার অফ হোয়াট, অ্যাবজর্বার অফ হিট এনার্জি। এটা কেমন ফর্মে, রেডিয়েশন ফর্মে। ওকে, দেন স্পেশাল ফটোগ্রাফিক ফিল্ম, তো কতগুলো এরকম স্পেশাল ফটোগ্রাফিক ফিল্ম আছে যারা কি ডিটেক্ট করতে পারে, ইনফ্রারেড ডিটেক্ট করতে পারে। তো এখন ইনফ্রারেড দিয়ে আমাদের কাজগুলি কেমন কি, ইনফ্রারেড কুকার্স এন্ড হিটার্স, টিভি এন্ড স্টেরিও রিমোট কন্ট্রোলস, নাইট ভিশন। তো এরকম অনেকগুলা কাজে কি করা যায়, ইনফ্রারেড কে ইউজ করা যায়। দেন ভিজিবল লাইট, যে কোনো লুমিনাস অবজেক্ট ইজ আ সোর্স অফ ভিজিবল লাইট, যাদের নাকি নিজস্ব লাইট আছে তাদেরকে আমরা কি বলি, লুমিনাস অবজেক্ট বলি। তো এখন ডিটেক্টর কি, আমরা চোখ, আমাদের চোখ হলো একটা ডিটেক্টর, যে আমরা চোখ দিয়ে ওরকম দেখতে পারি কোন জায়গায় লাইট আছে নাকি নাই। দেন ফটোগ্রাফিক ফিল্ম, যেগুলো আমাদের ফটোগ্রাফি পারপাসে ইউজ করা হয়। দেন লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, যে আমরা এলডিআর পরে আসছিলাম না সার্কিটস এর মধ্যে, তো এই এলডিআর ও কি, ইজ আ ডিটেক্টর অফ ভিজিবল লাইট। তো এখন কাজগুলি কি, সিইং, যে আমাদের চোখে দেখার জন্য, কমিউনিকেশন, যে অপটিক্যাল ফাইবারে ভিজিবল লাইটের থ্রুতে ইনফরমেশন ট্রান্সফার করা হয়। দেন ফটোগ্রাফিক পারপাসে। এরপরে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেট এখানের জন্য কি বলতেছে, ইউভি ল্যাম্পস এন্ড দ্য সান। তো তাহলে এর মধ্যে কাজটা কি, আলট্রাভায়োলেট সোর্স গুলা কি, সান থেকে ইউভি লাইট আসে, দেন আমাদের যে টিউব লাইট গুলি, ঠিক আছে, যেগুলাতে ইউভি ইউজ করা হয় ওগুলোর মধ্যেও, আর ওই ল্যাম্প গুলোর মধ্যেও ইউভি সোর্স হিসেবে কাজ করে আর কি। তো ইউভিও স্কিনের মধ্যে পড়ে, ফটোগ্রাফিক ফিল্ম এন্ড সাম ফ্লুরোসেন্ট কেমিক্যালস, তারা ইউভি লাইট ডিটেক্ট করতে পারে। দেন ইউজ গুলা কি, ফ্লুরোসেন্ট টিউবস এর মধ্যে, দেন ইউভি ট্যানিং ল্যাম্প, যে ল্যাম্প যেগুলা নাকি ইউভির সোর্স ওগুলাতে ইউজ করা হয়।
এরপরে এক্স-রে, এটার সোর্স কি? এক্স-রে টিউবস আর ডিটেক্টর হলো ফটোগ্রাফিক ফিল্ড। এটা কি কাজে করা হয়? যে কোনো হাড্ডি গুড্ডি ভেঙে টেঙে গেছে নাকি ওরকম স্ক্যান করার জন্য এক্স-রে স্ক্যান দেয়, তাই না? যে এক্স রেডিওগ্রাফি টু অবজার্ভ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ সাম অবজেক্টস ইনক্লুডিং হিউম্যান বডিজ। এন্ড ফাইনালি গামা রেডিয়েশন, এই জিনিসটা নিয়ে কি বলতেছে? রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস কাকে দিয়ে ডিটেক্ট করা যায়? গাইগার মুলার টিউব। এটা তো আমরা নাম এখন জানি, রেডিও অ্যাক্টিভিটি পড়ছি না, তো ওখানে থেকে জানি। তো এখন গামা রেডিয়েশন কি কাজে ইউজ করা যায়? স্টেরিলাইজিং ইকুইপমেন্ট এন্ড ফুড এন্ড রেডিওথেরাপি। তো গামা রেডিয়েশনের অনেক বড় একটা ব্যাপার আছে, সে কি করতে পারে? ক্যান্সার কিউরও করতে পারে, আবার ক্যান্সার কজও করাইতে পারে। তো ওরকম অনেকগুলা ওয়েভেরই কি আছে, তাদের হ্যাজার্ড আছে। যেমন কি জিনিস? মাইক্রোওয়েভস ক্যান কজ ইন্টারনাল হিটিং অফ বডি টিস্যু। তো তাহলে এটা অ্যাভয়েড করার জন্য কি করব? কম কম মাইক্রোওয়েভের এক্সপোজারে থাকবো। ইনফ্রারেড রেডিয়েশন কি করতে পারে? স্কিন বার্ন করতে পারে, সো বেশিক্ষণ ইনফ্রারেড রেডিয়েশনে এক্সপোজ থাকবো না। আলট্রাভায়োলেট কি করতে পারে? Exposure increases the risk of skin cancer and blindness. So how to avoid this? Sun cream and sunglasses prevent overexposure in the summer. So তাহলে এরকম সানস্ক্রিন আর গগলস পরে থাকলে পরে তখন কি হবে? এরকম স্কিন ক্যান্সার এন্ড ব্লাইন্ডনেসটা অ্যাভয়েড করা যাবে। দেন গামা রেডিয়েশন, তারা হলো আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন মানে কি? এটা তো এখন আমরা জানি যে আলফা বেটা গামা, এদেরকে আমরা কি বলছিলাম? আয়োনাইজিং রেডিয়েশন বলছিলাম। তারা কি করে? নিউট্রাল পার্টিকেলদেরকে চার্জড বানায় ফেলে। সো ওখানের মধ্যে কি হয়? তারা সেলগুলাকে অ্যাবনর্মাল বানায় ফেলেছে। আমাদের নরমাল হেলদি সেল যে সব আছে বডির মধ্যে, ওই সেলগুলাকে দে কনভার্ট দেম টু টিউমারাস সেলস। তো যেগুলা কি করবে? এরকম মিউটেশন করে করে ইভেন্চুয়ালি ক্যান্সার কজ করে। ওকে, দ্যাট ক্যান কজ মিউটেশনস লিডিং টু ক্যান্সার। সো তাহলে কি করা উচিত? Exposure to these kinds of radiation should be minimized. তো তাহলে যত পসিবল এগুলো ওয়েভ আমরা কি করব? কম এক্সপোজ থাকবো। ঠিক আছে, এগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস ভেরি গুড। তা আমরা আজকে ফার্স্ট অফ অল চ্যাপ্টার 10 এন্ড চ্যাপ্টার 11 এর রিভিউ করলাম। তো তোমাদেরকে আমি ওটার ওয়ার্কশিটটা আজকে রাতের মধ্যে দিয়ে দেব, তোমরা এটা নেক্সট ক্লাসের আগে করে রাখবা। আর এরপরে আমরা বাকি দুইটা চ্যাপ্টার করাবো, দেন ওগুলো ওয়ার্কশিট দিয়ে দিব। ওকে, তো আজকে আমরা এইখানের মধ্যে ক্লাসটা শেষ করবো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।